নমস্কার, আপনাদের সকলকে আরও একবার বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে জানাই হার্দিক অভ্যর্থনা। আজ আমরা আরও একবার অর্থাৎ অভিশপ্ত জমিদারি ও নিঃশ্রীর ডাকের পর নিয়ে এসেছি তরুণ লেখক অভিষেক দেবরায়ের আরও একটি রচনা অলৌকিক। তবে আজকের এই গল্পটি আসলে গল্প নয়, এটি বাস্তব। লেখকের জীবনে ঘটে যাওয়া কয়েকটি অতি প্রাকৃত ঘটনা, যা অতি বড় ভূতে অবিশ্বাস করা ব্যক্তিকেও ভাবতে বাধ্য করবে। আপনি কি ভূতে বিশ্বাস করেন? বিশ্বাস করুন আর নাই করুন, আজ আমাদের এই নিবেদনটি শুনুন আর শোনার পর জানান আপনার অভিজ্ঞতা। যদি আমাদের উপস্থাপনা ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের নিবেদন অলৌকিক। অতিমারী আতঙ্ক করোনা আমাদের কয়েক বছর আগে ঘরবন্দি করে ফেলেছিল, আর সেই সময় প্রতিটি মানুষ ফেরার সুযোগ পেয়েছে শিকড়ের কাছাকাছি। ছোটবেলার স্মৃতি, পরিবারের মুহূর্ত, কল্পনার জগৎ, শৈশব আর কৈশোরে ঘুরে আসা এক রাস নস্টালজিয়া। মনে পড়ে যায় আমি ছোটবেলায় ভীষণভাবে ভূতের গল্পের পোকা ছিলাম। ভয় পেতাম, আবার গোগ্রাসে গেলতাম। যখন লেখা শুরু করেছি তখন লিখতাম বেশি ভূতের গল্প, কারণ সেটা ছিল তুলনামূলক সহজ। আর সেই স্কুল লাইফের আমি নিজের লেখার ঘর থেকেই বেরোতে না পেরে নিজেই একা বাথরুমে যেতে ভয় পেতাম। শুধু মনে হতো পেছনে কেউ আছে, কিংবা জানালার বাইরে চোখ গেলেই দেখতে পাবো কোনো বিভৎস চেহারা নিয়ে কেউ চেয়ে আছে, কিংবা আরও কিছু। অথচ প্রতিবার বর্ষাকালে অপেক্ষা করে থাকতাম শুকতারার আসার সংখ্যার জন্য, আর কার্তিকের শুরুতে দ্বিতীয় ভৌতিক সংখ্যার জন্য। আর তাছাড়া শীতের রাতে ভূতের গল্প পড়তে পড়তে লেপ চাপা দিয়ে শুয়ে পড়লে মনে হতো আমায় আর কোনো ভূত ছুঁতে পারবে না। দিন পাল্টালো, মনের বয়স না বাড়লেও বাড়ল জৈবিক বয়স, বাড়ল অভিজ্ঞতা। সেই কল্পনার ভূতেদের মনে হতে লাগলো নিছক মন গড়া, কিন্তু ঘটনাচক্রে একের পর এক এমন তথ্য হাতে আসতে শুরু করলো যা আমায় ভাবতে বাধ্য করলো। বিশ্বাস করতে শুরু করলাম পারলৌকিক বিজ্ঞানে। হ্যাঁ, বিজ্ঞান, আই মিন ইট। স্বামী অভেদানন্দ থেকে শুরু করে বিভিন্ন দার্শনিক, সাধক তথা প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে এমন বহু মানুষের লেখা পড়লাম। নাথুলা পাশে বাবা হরভজন সিংয়ের মন্দির, ইউরোপের ভৌতিক কেল্লা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায়, সুব্রত মুখোপাধ্যায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থেকে শুরু করে সেন ওয়াটসন, সৌরভ গাঙ্গুলি এহেন ব্যক্তিত্বদের অলৌকিক অভিজ্ঞতা, জাতিস্বরবাদ, জন্মান্তরবাদ, প্ল্যানচেট, দেশে বিদেশে এমনকি খোদ কলকাতা ও বাংলায় অজস্র হানাবাড়ি সংক্রান্ত প্রামাণ্য লেখা, রাশি রাশি লেখা পড়তে শুরু করলাম। বিশ্বাস করতে শুরু করলাম আমরা যা সাধারণত দেখতে পাই না তা মিথ্যে নয়, তা আছে। আসলে হয়তো সেটা এক অন্য ডাইমেনশনে, কখনো কখনো প্রকৃতির খেয়ালে বা কোনো অনির্বচনীয় কারণে সেই জগৎ আমাদের জগতের সাথে মিশে যায়, আর তখনই আমরা অশরীরী দর্শন পাই কিংবা অলৌকিক অভিজ্ঞতার শিকার হই। সমস্যা হলো থিওরি তো হলো, কিন্তু প্র্যাকটিক্যাল। ভূতের বা অলৌকিক ঘটনার কথা শুনেছি, পড়েছি, কিন্তু নিজের জীবনে বা নিজের পরিবার পরিজনদের মধ্যে তো সেই অভিজ্ঞতা হয়নি আগে। তাহলে
কিন্তু না, অচিরেই জানতে পারলাম পরিবারের কিছু ঘটনা যা অলৌকিক, অতি প্রাকৃতিক। শুধু তাই নয়, নিজেও এমন বেশ কিছু ঘটনার সাক্ষী হলাম যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাইনি। সেরকম কিছু ঘটনাই আজ আপনাদের সামনে তুলে ধরব। যা বলবো সব ঘটনাগুলো 100% সত্যি, যদিও বিশ্বাস করা না করা পুরোটাই আপনাদের ওপর। অনেক দিন আগের কথা, তখনও দেশ স্বাধীন হয়নি। 30-এর দশকের শেষ দিকের কথা সম্ভবত। আমার দাদু তখন বাড়ন্ত কিশোর। পূর্ব বাংলার ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ সাব ডিভিশনে বাজিতপুর থানার অন্তর্গত শশের দিঘি এলাকার তালুকদার ছিলেন আমার মায়ের পূর্বপুরুষেরা। মায়ের প্রপিতামহ জগন্নাথ বসুর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। যেমন মেজাজ তেমন দম্ভ ছিল তার। জাত পাত ধর্ম নিয়ে গোঁড়ামিও তার কম ছিল না। তার জীবদ্দশায় তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি যে তার ছোট নাতি হয়ে উঠবে ভয়ঙ্কর রকম মুক্তমনা ও উদার চেতনার মানুষ। হ্যাঁ, আমার দাদু সত্যিই ভীষণ খোলা মনের মানুষ ছিল। দাদুর কৈশোরেই ঘটল এক এমন ঘটনা যা বেশ কয়েকবার দাদুর কাছে শুনেছি। দাদু ছিল ভীষণ মিশুকে, ছটফটে আর হুল্লোড়বাজ মানুষ। খানিকটা আমিও তার চরিত্র পেয়েছি, এটা এখন বুঝি। আর ছিলেন যুক্তিবাদী। জীবনের মধ্যাহ্ন পর্যন্ত ছিলেন ঘোর নাস্তিক আর এক সময়ের কট্টর কমিউনিস্ট। পরে যদিও কমিউনিজম সম্পর্কে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল হতাশা। ছেলেবেলাতেও তার ব্যতিক্রম ছিল না। তাই বাড়ি থেকে লুকিয়ে নিষিদ্ধ অ্যাডভেঞ্চার ছিল তার রক্তে। এক গ্রীষ্মের বিকেল, দাদু আর তার কয়েকজন বন্ধু মিলে ঘুরছিল, খেলছিল। আচমকা আকাশ অন্ধকার হয়ে আসতে লাগলো। ঠান্ডা বাতাস বইছে। বুঝতে বাকি রইল না যে কালবৈশাখী তার আগমনের বার্তা পাঠাচ্ছে। যে কোনো সময় ঝড় উঠবে। কলকাতার ঝড় আর সেকালের গ্রামের ঝড় এক নয়, মারাত্মক তার প্রভাব। হয়তো সাম্প্রতিক আমফানে আমরা খানিকটা হলেও আঁচ করতে পেরেছি। অতএব তাড়াহুড়ো করে যে যার বাড়ি যাওয়ার চেষ্টা করতে লাগলো। একটু শর্টকাটে একটা মাঠের পাশ দিয়ে গেলে সময় কম লাগবে, কিন্তু বদনাম আছে সেই রাস্তার পাশে আছে একটা মাঠ, যার মাঝে একটা বিশাল স্কুল বাড়ি। কিন্তু অনেক দিন আগেই সেটি বন্ধ হয়ে গেছে, পরিত্যক্ত। অনেক বদনামও আছে সেই বাড়ি জুড়ে। কেউ রাজি হচ্ছিল না, দাদু অনর। কারণ ভূত বা ভগবান কোনোটাতেই তার বিশ্বাস ছিল না। এদিকে যেভাবে আকাশ কালো করে আসছে, তাতে এক্ষুনি বাসায় না ফিরলে যেমন দুর্যোগের ভয়, তেমনি বাড়ি ফিরলে বাবার হাতের মারের ভয়। তাই প্রত্যেকেই একরকম অনিচ্ছা সত্ত্বে রাজি হলো। সবাই মিলে সেই রাস্তা ধরল। বাতাস বাড়ছে অল্প অল্প, অন্ধকার করে আসছে। কটা বাজে বোঝার উপায় নেই। দূর থেকে কেউ শঙ্খ বাজাতে শুরু করেছে। গ্রাম বাংলায় ঝড় উঠলে শঙ্খ বাজানোর রীতি ছিল সেকালে। অনেকে পিঁড়ি ফেলে রাখত উঠোনে। নিছক অন্ধবিশ্বাস আর লোকাচার আর কি। সবাই হাঁটার গতি বাড়িয়েছে। কিছুক্ষণ পরেই সেই মাঠের সামনে এসে হাজির হলো সবাই। সবার বুক কাঁপছে। দাদুর শুধু বিশেষ কোনো ভাবলেস নেই, তবে ভেতর ভেতর একটা কৌতূহল উকি দিচ্ছে। চারপাশে কেউ কোথাও নেই। ফাঁকা মাঠে কয়েকটি ছেলে আর একটা পরিত্যক্ত স্কুল বাড়ি। একটা কেমন যেন উত্তেজনা, কৌতূহল, রোমাঞ্চ একসাথে তোলপাড় করতে লাগলো ভেতরটা। আচমকাই ঘটনাটা ঘটল। বাতাসের বেগ তখন একটু বেড়েছে। সবাই এবার দৌড়ানো শুরু করবে। এমন সময় এক অদ্ভুত শব্দে সবার টনক নড়ল। জানালা খোলার শব্দ, কাঠের জানালা। সবাই তাকিয়ে অবাক হয়ে গেল। দেখল
যে স্কুল বাড়িতে বহু বছর কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি, যে স্কুল বাড়ি হয়তো ব্রিটিশ সরকার যে কোনো দিন ভেঙে দিতে পারে, সেই স্কুল বাড়ির একটা জানালা এক ঝটকায় খুলে গিয়েছে। সবাই থমকে গেল। একই সঙ্গে পরপর খুলতে শুরু করলো একের পর এক জানালা। যেন এক মন্ত্র বলে জানালাগুলো খুলতে শুরু করেছে, যেন সেই জীর্ণ প্রাচীন বাড়িটা হাঁ করে গিলে খেতে আসছে। কতক্ষণ সবাই স্তম্ভিত হয়েছিল জানা নেই, তবে সঙ্গে সঙ্গে এমন একটা ঘটনা ঘটল যা সবার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল নিমেষে। স্কুল বাড়ি ফাঁকা কোথায়? একের পর এক জানালা দিয়ে একটা করে হাত বেরিয়ে এলো। হাতগুলো কেমন অন্ধকারে ভালো করে বোঝার উপায় নেই, হাতের মালিককেও দেখার উপায় নেই, তবে বোঝা গেল হাতগুলো ওদের হাত ছানি দিয়ে ডাকছে। দাদুর যুক্তি, বুদ্ধি, সাহস সব যেন নিমেষে লোপ পেল। কেউ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। কালবৈশাখী বা বাবার শাসন কিছুই আর মনে রইল না। সবাই তখন চোখ বুজে এলাকা ছেড়ে ছুটল, থামলো যার যার বাড়ির দোরগোড়ায়। পরে জানা গেল অনেকেই এই দৃশ্য আগে দেখেছে, তাই কেউ বেলা পড়ে এলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করে না। এই ঘটনা কেন হয়েছিল, কি এর ইতিহাস, সেটা কারো জানা নেই। সেই থেকে দাদু বরাবর লোহার আংটি পরত ডান হাতের অনামিকায়, যা ছিল তার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত। এবার বলি আরও একটি ঘটনার কথা। 1983 সাল মার্চ মাস। মা বাবার তখন বিয়ে হয়েছে 1 বছরও হয়নি। মায়ের মেজ মামা ছিলেন ফণীভূষণ মজুমদার, রাজ্য সরকারের কর্মী ছিলেন। নিঃসন্তান ছিলেন বলে মাকে মেয়ের মতোই স্নেহ করতেন। স্বামী স্ত্রীতে ছিল অসম্ভব ভালো সম্পর্ক, এতটাই ভালো যে দুজন দুজনকে সবসময় আগলে রাখতেন। মায়ের মেজো মামা তো স্ত্রীকে নিরামিষ বাসন পর্যন্ত কিনে দিয়েছিলেন, যাতে তিনি মারা গেলে বিধবা স্ত্রীকে কোনো সমস্যায় পড়তে না হয়। নিয়তির নির্মম পরিহাস এমন যে তার আগে তার স্ত্রী চলে গেলেন। তার ছিল হার্টের সমস্যা। মসলন্দপুরে ছিল তার বসত বাড়ি। স্ত্রীর মৃত্যুর পর সেখানে কম থাকতেন, বেশিরভাগ সময় ছোট বোনের বাড়িতেই কাটাতেন, কারণ এখান থেকে অফিস যেতে সুবিধা ছিল। তবে এতটাই আত্মসম্মান ছিল যে বাজারহাট সংক্রান্ত একটা টাকাও তিনি দাদুকে ব্যয় করতে দিতেন না। যাই হোক, যে সময়ের কথা বলছি সেই সময় উনি নীলরতনে ভর্তি। হার্টের অবস্থা ভালো নয়, সমানে কাশি হচ্ছে, আর সেই সঙ্গে হাসপাতালে আয়াদের গাফিলতি আর অবহেলা। টাকা খরচ হচ্ছে কিন্তু শরীর সুস্থ হচ্ছে না কিছুতেই। সবাই চিন্তিত। আমার মা যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান, তাই দাদুর জায়গাতেই আমরা আছি। বছর 10 হলো নতুনভাবে বাবা বাড়ি করেছে। তার আগে যে বাড়ি ছিল তা ছিল বাংলো প্যাটার্নের বাড়ি। পাঁচিলের গেট ঠেলে ঢুকলে নানা রকম গাছপালা পেরিয়ে তারপর বাড়ি, যার বারান্দায় লাল টালি আর দুপাশে বসার জন্য সিমেন্টের পেল্লায় চেয়ার ছিল। এক কোণে রান্নাঘর আর রাস্তার দিকে পিছন করে রান্নাঘরের মুখোমুখি বাথরুম। মায়ের খালি মনে হতো বাড়ির বাতাসটা যেন একটু ভারী ভারী, কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ, অথচ কোনো কারণ নেই। তবু কি যেন একটা আছে যা দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়, অথচ আর কেউ সেভাবে কিছু টের পাচ্ছে না। তবু এরকমটাই চলছিল। অন্যদিকে মায়ের মেজো মামা কিছুতেই হাসপাতালে থাকতে রাজি নন, কারণ এমনভাবে অবহেলা আর দুর্ব্যবহার করে সেখানের আয়ারা যে তার মধ্যে থাকলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। মা রাতে বাথরুমে যাচ্ছিল। ওদিকে যাওয়ার পথে উঠোনে তখন আলো ছিল না, রাস্তাতেও এখনের মতো এত আলো ছিল না। বাড়ির উল্টো দিকে তখন ঘন জঙ্গল। হঠাৎ
মায়ের চোখে পড়ল এমন এক দৃশ্য যা হাত পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। অন্ধকারে মা দেখতে পেল উল্টো দিকে রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। মুখ ভালো করে দেখা যাচ্ছে না, তবে ঘাগরা পরনে এক নারী মূর্তি চুপচাপ দাঁড়িয়ে আছে। মা প্রচণ্ড ভয় পেল, ছুটে ঘরে চলে আসে। তারপর গিয়ে কেউ কিছুই দেখতে পেল না, তবে সেই গা ছমছমে ভারী বাতাস একই রকমভাবে ছিল। দিনের বেলায় কিছু নয়, সন্ধে নামলেই যেন বাতাসটা কেমন পাল্টে যেত। এদিকে ঘটল আর এক অলৌকিক কাণ্ড। যেদিন মা ওরকম ছায়ামূর্তি দেখে, ঠিক সেদিনকেই নীলরতনে ঘটল আর এক অদ্ভুত ঘটনা, যা পরদিন নার্স আয়াদের মুখে শোনা যায়। ওই দিন রাতে নাকি মায়ের মেজো মামাকে ধরে রাখা যাচ্ছিল না। ওনার বক্তব্য ছিল ওনার স্ত্রী ডাকছে, তাই তার কাছে যেতে হবে। যে মানুষ বিছানা ছেড়ে উঠতে পারেন না ঠিকঠাক, সেই মানুষের গায়ে তখন অসুরের শক্তি। 3-4 জন মিলে ধরেও থামানো যাচ্ছে না। শেষে বহু কষ্টে তাকে বিছানায় শোয়ানো হয় এবং আস্তে আস্তে শান্ত হন তিনি। এই ঘটনার 1-2 দিন পর 1 এপ্রিল 1983, দাদু তখনও রিটায়ার করেনি, বেলগাছিয়ার ট্রাম ডিপোতে চাকরি করে। অফিস থেকে ফেরার পথে নীলরতন যায়, গিয়ে খবর নিয়ে আসে মায়ের মেজো মামা আর নেই। মূলত স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে গলায় জল বেঁধে মারা যান তিনি। সবাই শোকে মুহ্যমান। তবে তারই মধ্যে ঘটল আর এক পরিবর্তন। সেই ভারী গা ছমছমে বাতাস আচমকাই যেন কোথায় উধাও হয়ে গেল, আর কোনো দিন কিছু দেখা যায়নি। এতক্ষণ যা বললাম তা ছিল আমার শোনা, তবে ঘটনাগুলো নিয়ে কোনো রকম দ্বিধা আমার মনে নেই। কারণ যারা প্রত্যক্ষদর্শী তারা কেউ নিমেষে ভূত বিশ্বাস করে ভয় পাওয়ার মতো নয়, আর গুল দেওয়ার মতো মানুষও নয়। তাই তর্কের খাতিরে সেগুলোকে ক্লিনচিট দেওয়াই যায়। তবে নিন্দুকেরা প্রশ্ন তুলতেই পারেন। তাই এবার যা যা বলবো সেগুলো আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা, আগের ঘটনাগুলোর মতোই, যার ব্যাখ্যা আজও পাইনি। 2011 সাল সেপ্টেম্বর মাসের শেষে সেবার দুর্গাপুজো। তার কিছুদিন আগেই আমার প্রথম প্রসেনিয়ামে অভিনয় করার কথা, মিনার্ভা থিয়েটার। তখন অভিনয় করতাম শ্যামবাজারের দল রাহিতে। পরিচালক পঙ্কজ গুপ্ত, যার কাছে আমার মঞ্চ অভিনয়ে হাতে খড়ি। একসাথে 2টো একাঙ্ক হওয়ার কথা ছিল। একটি রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্প অবলম্বনে নাটক, যেখানে আমি নিরুপমার স্বামীর ভূমিকায়, আর দ্বিতীয়ার্ধে নাটক সার্বজনীন, যেখানে আমি পাড়ার বেকার মাস্তান লোফার ছেলেদের নেতা রঞ্জার ভূমিকায়। এরা একদিকে যেমন বিপদে পাশে দাঁড়ায়, রাতের বেলা ডাক্তার ডাকা থেকে মরা পোড়ানো সব কিছুতেই ওদের ডাকলেই পাওয়া যায়, ঠিক তেমনই ভোটের সময় বোমাবাজি, বুথ দখল, তোলাবাজি, মাতলামো, ইপটিজিং এসবও করে। দুটি সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্র। ভেতর ভেতর বেশ উত্তেজিত ছিলাম, আর তেমনই ছিলাম ভীষণ নার্ভাস। যারা মঞ্চে অভিনয় করেন তারা জানেন, জীবনে প্রথমবার মঞ্চে দুটি ভিন্ন শেডের অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করার নার্ভের চাপ কতখানি। দিনটা ছিল শনিবার, মহালয়া। থিয়েটার ছাড়াও তখন আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে MA ফার্স্ট ইয়ারের ছাত্র, পাশাপাশি টিউশন পড়াই। তখনও পেশাদারিভাবে কাজ করার যোগ্যতা অর্জন করিনি। প্রতি শনিবার দুপুরে এক ছাত্রীকে পড়ানোর ডেট ছিল। মেয়েটির নাম ছিল ঋতুপর্ণা। 12-এ পড়ত। যেমন সুন্দরী তেমনই মেধাবী, যাকে বলে বিউটি উইথ দ্য ব্রেন। তাই ওকে পড়িয়ে বেশ ভালো লাগতো, তৃপ্তি পেতাম। যদিও আজ বহু বছর আর যোগাযোগ নেই, হয়তো অনেক উন্নতি করেছে। যাই হোক, যা বলছিলাম, দুপুর 2টোয় যাওয়ার কথা ওর বাড়িতে। পুজোর আগে শেষ ক্লাস। ওর বাড়ি হলদিরামের পেছনে, তাই এয়ারপোর্টের দিকের বাস ধরলাম। বাগুইয়াটি পেরোতে একটু অন্যমনস্ক হয়েছিলাম।
কয়েকদিন পর শো, সেটা নিয়েই ভাবছিলাম। হঠাৎ খেয়াল করলাম হলদিরাম পেরিয়ে গেছি। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, সামনের স্টপেজে নামলাম। সেটা কৈখালি। যারা এদিকটা চেনেন তারা জানেন, কৈখালি থেকে হলদিরাম সোজা ভিআইপি রোড ধরে হেঁটে 7-8 মিনিট। তবু রাস্তা পেরিয়ে আমি দুটো দোকানে জিজ্ঞেস করলাম। ওরা বলল, ওই তো সামনের মোড়টা, চলে যান। একটা সিগারেট ধরিয়ে হাঁটছি সোজা রাস্তা ধরে, কড়া রোদ মাথার ওপরে, গরমটাও বেশ। তাড়াতাড়ি পা চালালাম। 7-8 মিনিটের জায়গায় 15-20 মিনিট কেটে যেতেই হুঁশ ফিরল। এই কি, এটা ভিআইপি রোড, কিন্তু তাহলে চারপাশটা এত অন্যরকম কেন? কৈখালি হলদিরাম এসব এলাকা তো বহুবার যাতায়াত করেছি, এরকম তো চোখে পড়েনি। দুদিক ফাঁকা, মাঝে মাঝে বড় বড় বিল্ডিং। চেনা রুটের তো নয়ই, এমনকি সেভাবে কোনো বাসেরই দেখা নেই, শুধু প্রাইভেট গাড়ি একের পর এক। বেশ বিভ্রান্ত হলাম। চারপাশে একটা দোকানও পেলাম না যেখানে জিজ্ঞাসা করব। তাহলে কি রাস্তা ভুল করলাম? কিন্তু কিভাবে সম্ভব? কারণ কোনো অন্য রাস্তা সেখানে নেই যে খেয়ালবশত সেখানে চলে যাব। আর যাবই বা কেন? গরমের মধ্যে দুপুরবেলা কে হাঁটতে হাঁটতে ফ্যান্টাসাইজ করে? একটা চেনা রাস্তায় 7-8 মিনিট সোজা রাস্তায় পথ ভুল করাটা কোনো সুস্থ মানুষের পক্ষে অসম্ভব, তাও দিনে দুপুরবেলা কড়া রোদে। এরই মধ্যে একটা রিক্সা আসতে দেখলাম, একটা বয়স্ক চালক। আমি জিজ্ঞেস করলাম, দাদা হলদিরাম সামনেই তো? রিক্সাওয়ালা যেন আকাশ থেকে পড়ল, আর যা বলল তাতে আমার অজ্ঞান হওয়ার জোগাড়। বলল, আপনি কোথায় যাবেন? অবাক হলাম। কেন? হলদিরাম। ভুল করে কৈখালি নেমে পড়েছি, তাই হেঁটে যাচ্ছি, সামনেই তো জানি। কিন্তু আপনি কোথায় আছেন আপনি জানেন? কোথায়? চিনার পার্ক। চিনার পার্ক? বিশ্বাস করুন, আমি এর আগে কোনোদিন চিনার পার্কে যাইনি। তাছাড়া চিনার পার্ক যেতে হলে আমায় হলদিরামের সামনের রাস্তা দিয়ে ঋতুপর্ণার বাড়ির সামনে দিয়েই যেতে হবে। খামোখা আমি ওদের বাড়ি না গিয়ে চিনার পার্কে যেতে যাব কেন? কিভাবে সম্ভব? মাথা কাজ করছে না। ঋতুপর্ণা দেরি দেখে ফোন করেছে, বলল, স্যার আপনি কোথায়? কি বলবো জানি না। আমি বললাম, এই তো আসছি। সে জিজ্ঞাসা করছে, আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ। তারপর বলল, নইলে বাদ দিন, আজ আর আসতে হবে না, দেরি হয়ে যাচ্ছে, আপনি বরং ছুটির পরেই আসুন। আমি বললাম, না না না, আমি আসছি, তুমি থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। সে আচ্ছা বলে ফোনটা রেখে দিল। তখন আর হাঁটার সাহস পাচ্ছি না, সব কেমন তালগোল পাকিয়ে গেল। লোকটাকে বললাম, আমার আশ্রমের সামনে পৌঁছে দিতে পারবেন? সে বলল, 50 টাকা লাগবে। তখন বাস ভাড়া 5 টাকা হয়েছে সবে, মেট্রো ভাড়া সব থেকে বেশি 14 টাকা, এগরোল 12 টাকা, কোথাও 15 টাকা। তখন 50 টাকা নেহাত কম ছিল না। তবু রাজি হলাম। 100 চাইলেও হয়তো রাজি হয়ে যেতাম। উঠে বসলাম। লোকটা একটা চায়ের দোকানের সামনে রিক্সা থামিয়ে আমায় জলের জগ এনে চোখে মুখে জল ছিটিয়ে দিল। জল খেলাম। কে জানে গাঁজাখোর ভাবলো কিনা, ভাবলেও তাকে দোষ দিই কিভাবে। অবশেষে আরো মিনিট 15 পর গন্তব্যে পৌঁছালাম। ভূত কিনা জানি না, তবে এই ঘটনা যে অলৌকিক এতে কোনো সন্দেহ নেই, কারণ এই ঘটনা আর কখনো ঘটেনি, আর এর কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এরপর বলবো আরও একটা ঘটনার কথা। সেটা 2012 সাল, মার্চ মাস হবে, ঠিক মনে নেই। রাত জেগে বই পড়ার অভ্যেস তখনও ছিল। রাত তখন অনেক, 1-1:30 হবে। আমার ঘরটা এখন সেখানটাতেই যেখানে একসময় রান্নাঘর ছিল, যেখানে মা সেই ঘাগড়া পরা ছায়া মূর্তিকে দেখেছিল, বাড়ির পেছনের দিকে। ঘরের লাগোয়া বারান্দা, সেদিকে জানালা তখনও খোলা। হাউস ফর মিস্টার বিশুয়াস পড়ছিলাম। অনেকক্ষণ পড়ার পর বইটা আলমারিতে রাখছিলাম, এমন সময় হঠাৎ কেমন যেন গা ছমছম করে উঠল। মনে হলো ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর বাতাসটা কেমন যেন ভারী।
যদি কেউ ভাবেন যে অবচেতন মনে এসব কিছু ভাবছিলাম, তাহলে তা নিতান্ত ভুল। কারণ যারা নাইফলের এই বইটি পড়েছেন তারা জানেন সেখানে এহেন কিছু নেই। আর তাছাড়া কয়েক মাস পর ফাইনাল ইয়ারের পরীক্ষা, তাই চাপ একটা ছিলই। পিছনে তাকাতে ভয় করছিল। স্পষ্ট অনুভব করছিলাম পেছনে কেউ দাঁড়িয়ে। বই রেখে সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিলাম। ঘরের টিউবলাইট জ্বলছে, কিন্তু তবু গা ছমছমে একটা পরিবেশ, আর বাতাস বেশ ভারী। সঙ্গে সঙ্গে দরজা খুলে চলে এলাম ডাইনিং হলে। ডাইনিং হল অন্ধকার, অথচ কি স্বস্তি। কোনো ভয় নেই, কোনো গা ছমছমে বাতাস নেই। চাইলেও এখানে কোনো ভয়ের উঁকি ঝুঁকি পর্যন্ত নেই। মনের ভুল ভেবে ঢুকলাম আমার ঘরে। আবার সেই এক অবস্থা। ফের ডাইনিং হলে বেরিয়ে এলাম। লক্ষ্য করলাম ডাইনিং হলে বা অন্য কোনো ঘর, কোনো জায়গাতেই কোনো সমস্যা নেই। কেবল ওই ঘরে ঢোকা যাচ্ছে না। কেমন যেন একটা। সেই রাতের পর থেকে আমি আর ওই ঘরে একা রাতে শুইনি। তবে অনেক রাত জেগেছি, আর সেই অভিজ্ঞতা হয়নি। তবে দুর্বল মন থেকে দেওয়ালে প্রভু যিশুর ছবি আর আলমারিতে বাইবেল রেখেছি। গলায় ক্রস আর হাতে রোজারি তো এমনিই পড়ি। কখনো আর এমন অভিজ্ঞতা হয়নি। এমনকি দিদা মারা যাওয়ার পরেও এরকম কিছুই মনে হয়নি। অথচ কেন সে রাতে অমন লাগছিল বলতে পারবো না। তবে যখনই এরকম মনে হয়েছে, এসেছে কোনো স্বজন হারানোর দুঃসংবাদ। প্রথমবার যেমন মায়ের মেজো মামা, এবার কিছুদিন পরেই সকালে খবর পেলাম গুয়াহাটিতে আমার বড় জেঠু আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এর ব্যাখ্যা কি হতে পারে আমার জানা নেই। এই ঘটনার কিছুদিন পরের কথা। আমাদের বিশ্ববিদ্যালয়ে তখন কিছু বিষয় নিয়ে তুমুল বিক্ষোভ চলছিল। কিছু অসাধু শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধে অরাজনৈতিকভাবে ছাত্র বিক্ষোভ। ঘটনাচক্রে আমি ছিলাম তার নেতৃত্বে। ফলে সে সময় দুর্নীতিগ্রস্ত কিছু লোকের মাঝে আমার পরিচয় হয়েছিল গুন্ডা হিসেবেই। কি আর করা যাবে। একদিন রাতে রিহার্সাল থেকে ফিরছি। কিছুদিন পর তমলুক যাওয়ার কথা শো আছে। এসব নানা কিছু নিয়ে ভাবতে ভাবতে বাস থেকে নামলাম। ভিআইপি রোড থেকে নেমে সিগারেট ধরিয়ে খুব খোলা মনে বাড়ি ফিরছি। গরমকাল, রাস্তায় বেশ ভিড়, গাড়ি ঘোড়া সমস্ত কিছু রয়েছে। এমন সময় হঠাৎ একটি মেয়ের দিকে চোখ পড়ল। রাস্তার ঠিক উল্টো দিকে মেয়েটি দাঁড়িয়ে। মেয়েটির চেহারা এখনো স্পষ্ট মনে আছে। লম্বা সাদাটে ফর্সা গায়ের রং, কোঁকড়া লম্বা চুল, পরনে লোকার চুড়িদার, যার ফলে ফর্সা বুকের অনেকটাই দেখা যাচ্ছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, হাঁ বড়। বুকের দিকে চোখ যেতেই স্বাভাবিকভাবেই হয়তো চোখ গেল মেয়েটার দিকে, ক্যাজুয়ালি। রাস্তা দিয়ে কোনো সুন্দরী বা লাস্যময়ী মেয়ে গেলে কার চোখ না যায়। তাই বলে কি মেয়েটি বোঝে কোথা থেকে কে তাকিয়ে থাকবে? এটা অসম্ভব। যেই মেয়েটির দিকে তাকালাম, সঙ্গে সঙ্গে মেয়েটি আমার দিকে তাকালো, একেবারে চোখে চোখ রাখলো। মেয়েটি বেশ সুন্দরী। আমিও চোখ সরাতে পারলাম না। রাস্তার এপার আর ওপারের কথা, মাঝখান দিয়ে লোকজন গাড়ি ঘোড়া অবিরাম চলছে। মেয়েটি হাসলো। হাসি, জীবনে অমন হাসি আমি আর দেখিনি। ভয়ানক এক অনুভূতি সৃষ্টি করে সেই হাসি। সেই হাসিতে ছিল না বিন্দু মাত্র বিদ্রুপ বা প্রশ্রয়। সেই হাসি দেখে আচমকাই আমার যেন শরীরের রক্ত জমাট বেঁধে গেল। কেন জানি না, কিন্তু মনে হলো সেই হাসি বীভৎস ভয়ঙ্কর। চোখ থেকে চোখ সরাতে পারছিলাম না। মেয়েটি দেখছিলাম এক পা করে হাঁটছে, কিন্তু সেটা কি আদৌ হাঁটা? যেন বাতাস কাটিয়ে হাঁটছে। অদ্ভুত তার হাঁটা। নাকি বাতাসেই হাঁটছে? আর কারো চোখ ওর দিকে পড়ছে বলে তো মনে হলো না। সঙ্গে সঙ্গে মনের জোরে মুখ ঘুরিয়ে নিলাম। এক পা হেঁটেই মনে হলো পেছনে আসছে না তো। সত্যি বলতে কি তখনও অলৌকিক কিছু ভাবিনি। ভেবেছিলাম হয়তো কোনো কল গার্ল হতে পারে, কিংবা হয়তো কোনো ট্রান্সজেন্ডার বা অন্য কেউ। কারণ সেরকম ঘটনা আমার সাথে একাধিকবার ঘটেছে। মুহূর্তে পেছনে ফিরলাম।
মেয়েটি নেই। অথচ মেয়েটি যেখানে ছিল আশেপাশে কোনো গলি নেই। রাস্তা পেরোতে গেলেও এত দ্রুত সম্ভব নয় ওই ব্যস্ত রাস্তায়। রাস্তার উপর কোথাও থাকলে তো চোখ যাবে, না, নেই, কোথাও নেই। যেন বাতাসে মিলিয়ে গেল নিমেষে। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পিটছে। সঙ্গে সঙ্গে প্রায় ছুটতে ছুটতে বাড়ি এলাম। মনে আছে, এই ঘটনার পর অনেক দিন একা একা রাতে বাইরে বেরোয়নি। ওই রাস্তায় তো নয়। এর পরের ঘটনা ঘটেছিল 2018 সালে অক্টোবর মাস, পুজোর আগে। সে সময় সোদপুরের পানিহাটি এইচবি টাউনে একটি অফিসে চাকরিতে ঢুকেছিলাম। 1 মাস করার পর কোম্পানি লাটে ওঠে আর আমিও বেরিয়ে আসি। যাই হোক, মালিক ছিলেন গোয়েন্দা বিভাগের অফিসার, ভালো মানুষ। সে সময় এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। একদিন অনেক রাত অবধি ছিলাম সেখানে। মালিক বলেছিলেন একটু থাকতে, কি যেন একটা দরকার ছিল, আজ আর মনে নেই। তখন রাত 8টা। মালিকের কেবিনে আমি আর এক ভদ্রলোক বসে আছি, সাথে মালিক। ওনার টেবিলে রাখা মনিটরে সিসিটিভি ফুটেজ চলছে। এক সময় হঠাৎ উনি বলে উঠলেন, এটা কি? চেয়ে দেখলাম যেখানে আমি বসতাম পাশের ঘরে তার ঠিক মাথার ওপরে একটা ক্যামেরা লাগানো। সেই ক্যামেরার গায়ে একটা সাদা আলোর রেখা মতো। পুরনো বাড়ি, দরজার ফাঁক ফোকর থাকতে পারে, তাই ভাবলাম টিউবলাইটের আলো এ ঘর থেকে ও ঘরে গেছে। মালিক বললেন, লাইটটা একটু অফ করো তো। আলো নেভালাম। কোথায় কি আলো, সেই একই রকম। সঙ্গে সঙ্গে গোটা ইউনিটের পাওয়ার অফ করলাম, তবু কোনো পরিবর্তন নেই। তখন ভাবলাম ক্যামেরার সামনে ঝুল পড়েছে, যদিও আধ ঘন্টা আগেও ফুটেজ ছিল পরিষ্কার। তবু গেলাম ওই ঘরে একবার ক্রস চেক করতে। আলো জ্বাললাম, কি কাণ্ড, কোথাও কিছু নেই, একদম স্বাভাবিক। আলো নেভাতেই সঙ্গে সঙ্গে আবার সেই আলোর বর্ণমালা। বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। মনিটরে চোখ রাখলাম, ভালো করে দেখলাম। ঘন ধোঁয়ার মতন একটা জিনিস, যেটাকে আলোর মালা ভেবে ভুল করেছিলাম, সেটি আস্তে আস্তে একটা ছোট্ট মানুষের মতো আকার ধারণ করলো। কোনো অনুষ্ঠানে লাগানো কাগজের শিকলের মতো সেটা দুলতে লাগলো। তখন শুনলাম এরকম অভিজ্ঞতা নাকি আগেও ওদের হয়েছে, আমি জয়েন করার আগে। বারান্দায় দেখা গিয়েছে কেউ বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, কেউ ছাদে ভেসে ভেসে এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। এইসব নিজে থেকেই নাকি আবার সব ঠিক হয়ে যায়। কথাটা মিথ্যে নয়, অন্তত নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। আর একই সঙ্গে 3 জন মানুষ ভুল দেখতে পারে না। দেখলাম আস্তে আস্তে ধোঁয়ার শরীরটা হালকা হতে শুরু করলো। সাধারণত ধোঁয়া ভেসে যায়, ছড়িয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম কিছু হলো না, শুধু গাঢ় থেকে হালকা হয়ে যেন কর্পূরের মতো মিলিয়ে গেল ধীরে ধীরে। তবে সত্যি বলতে কি, সেই রাতে একেবারের জন্য আমার গা ছমছম কিছুই করেনি, অথচ স্পষ্ট দেখেছিলাম অলৌকিক প্যানোরামা আধ ঘন্টার বেশি সময় ধরে। আমার এই বাস্তব অভিজ্ঞতাগুলো শুনে অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে। অনেকে হয়তো আমায় গুলবাজ বা সস্তার লেখক হিসেবে দাগিয়ে আনফলো করতে পারেন। তবে বিশ্বাস করুন, কোনো আষাঢ়ে গল্প বলার মতো ইচ্ছে থাকলে আমি কল্পনার আশ্রয় নিই, মিথ্যে বলি না। কারণ আমি শিল্পী, গুলিখোর নই, তাই বিশ্বাস করতে পারেন। আর যদি আপনি যুক্তিবাদী, নাস্তিক ইত্যাদি ইত্যাদি হন, তাহলেও বলবো আপনি মানুন না মানুন, আত্মা কিন্তু অবিনশ্বর। এনার্জির রূপ বদলায়, কিন্তু এনার্জি নষ্ট হয় না কখনো। 4টে ছাড়া আর কোনো ডাইমেনশন পর্যন্ত আমাদের জানা নেই। সেসব জানলে হয়তো বিজ্ঞানের অনেক রহস্যই সমাধান করা সম্ভব, কিংবা হয়তো সেই অধিকার ন্যস্ত থাকবে একমাত্র প্রকৃতির হাতেই। কিন্তু একটা কথা সত্যি,
জন্মান্তর সত্যি, প্রেততত্ত্ব সত্যি, সব সত্যি। কারণ মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না, আসা যাওয়ার একটা অন্তহীন যাত্রা মাত্র। তারা আছে, সত্যি আছে। শেষ হলো আজকের বাস্তব অভিজ্ঞতার গল্প, লেখক অভিষেক দেবরায়ের নিজস্ব জীবন থেকে উদ্ধৃত কয়েকটি বাস্তব অভিজ্ঞতা। আপনাদের এই ঘটনাগুলি কেমন লাগলো? আপনাদের সঙ্গেও কি এরকম কিছু ঘটেছিল? যদি ঘটে থাকে, যদি জানাতে চান, জানাবেন অবশ্যই। আর এর সাথে বলি, কেমন লাগলো এটাও জানাতে ভুলবেন না আমাদের গল্প পাঠ ও উপস্থাপনা। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গল স্টোরি স্টেশন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।